ঠিক রাত 10টা খবর দিন ভরের শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে। একাদশ দ্বাদশে 12,000-এরও বেশি শিক্ষক নিয়োগ। ফল ঘোষণার পর এবার ইন্টারভিউর তালিকা প্রকাশ করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন। 20,500 জনকে ইন্টারভিউয়ের ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউর তালিকা প্রকাশ করলো এসএসসি। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, একটু জানতে চাইবো যে কিভাবে ইন্টারভিউ চলবে, কবে থেকে শুরু হবে এই ইন্টারভিউ, কি জানা যাচ্ছে? দেখো, এসএসসির তরফে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর যে ভেরিফিকেশন প্রক্রিয়া, অর্থাৎ প্রার্থীরা আবেদনের সময় যে ডকুমেন্টগুলি দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলি যাচাই করার প্রক্রিয়া শুরু হবে 18 নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসএসসির তরফে, এবং 15 দিনের মধ্যেই এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করবে। এসএসসি যে ইন্টারভিউ নেবে তা হবে এবার রিজিয়ন ভিত্তিক, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে হবে না ইন্টারভিউ। তার কারণ একটাই, যাতে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়াকে শেষ করা যায়। আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রায় 20,500 জন প্রার্থীর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। প্রার্থীরা তারা নিজেরাও জানতে পারবেন যে তারা কত নম্বর পেয়েছেন, তারা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন কি পাননি। অর্থাৎ যে তালিকা 1197 পাতার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র কারা কারা ডাক পেয়েছেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু যারা ডাক পেলেন না, যারা সফল হলেন না ইন্টারভিউয়ের জন্য, তারাও তাদের নম্বর জেনে দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিলেই এসএসসি ওয়েবসাইটে সেটাও তারা জানতে পারবেন যে 80-তে কত পেলেন। আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে লিখিত পরীক্ষার নম্বর, এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই 3টি প্যারামিটারের নিরিখেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। 18 তারিখ থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে। বেশ, একাদশ দ্বাদশে 12,000-এরও বেশি শিক্ষক নিয়োগ। ফল ঘোষণার পরে এবার ইন্টারভিউর তালিকা প্রকাশ করলো এসএসসি। তার রেজাল্ট পেলাম, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই। কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে, কারণ আমাদের কোনো অপরাধ ছিল না। বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে। কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? তাদের জন্য কি কোর্ট ভাববে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? দেখুন, আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম। আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি, পড়ার মতো পরিস্থিতি ছিল না। আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়। সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি, আমি আশাও করতে পারি না। আমি আশা করি 20,500 জনকে ইন্টারভিউর ডাক দেওয়া হয়েছে। ইন্টারভিউর ডাক দিয়েছে এসএসসি। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এসএসসি স্কুল সার্ভিস কমিশন। 18 নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন। চাকরি প্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা, ভরসা রাখুন, ভরসা থাকুক, এমনটাই পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অঙ্গীকারের স্বচ্ছ দৃঢ় দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এক্সে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আসছি পরের খবরে। দিল্লির পর শ্রীনগর বিস্ফোরণ এবার রাস্তায় নয়, থানার ভিতরে। ঠিক রাত 11:20 শুক্রবার বিস্ফোরণে 9 জনের প্রাণহানি। জম্মু কাশ্মীর পুলিশের দাবি, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মজুত করে রাখা ছিল থানায়, আর সেখানেই ভয়াবহ বিস্ফোরণ। গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণ, প্রাণহানি, এই নিয়ে তোলপাড়। এরই মাঝে আরো এক বিস্ফোরণ, এবার শ্রীনগরের একটি থানার ভিতরে। ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরক ফেটেছে শ্রীনগরে। পুলিশের দাবি, এই বিস্ফোরণ হয়েছে দুর্ঘটনাবশত। Last night around 11:20 p.m. an accidental explosion has taken place in this unfortunate incident. শুক্রবার রাত প্রায় 11:20
শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে ওঠে এলাকা। এই বিস্ফোরণের অভিঘাত ছড়িয়ে পড়ে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত। থানার ভিতরে এই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান অনেকে। মৃতদের মধ্যে রয়েছেন জম্মু কাশ্মীরের তদন্তকারী সংস্থার আধিকারিক, ফরেনসিক টিমের সদস্য, ক্রাইম সিনের ফটোগ্রাফার, রাজস্ব দপ্তরের আধিকারিক, একজন দর্জি। আহত হয়েছেন অনেকে। থানার ভিতরে মজুদ বিস্ফোরক, সেখানেই বিস্ফোরণ, প্রাণহানি। কিন্তু এত বিস্ফোরক এলো কোথা থেকে? পুলিশের দাবি, গত 9 নভেম্বর এবং 10 নভেম্বর হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়। সেই সব বিস্ফোরক মজুত করে রাখা ছিল থানার একটি ঘরে। শুক্রবার রাতে এই বিস্ফোরকগুলির নমুনা সংগ্রহ করছিল ফরেনসিক টিম। বাক্স এবং ব্যাগে ভরে পাঠানোর কথা ছিল ফরেনসিকের কাছে। এর জন্য ডাকা হয়েছিল একজন দর্জিকেও। সেই সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয় বলে দাবি পুলিশের। यही वो पुलिस स्टेशन है जहां पे सबसे ज्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया। क्या यहां पर कोई ऐसा सबूत तबाह तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में, फर्दर क्रैक करने में बाधा उससे पड़े? ऐसा अभी इंफॉर्मेशन नहीं है। जम्मू कश्मीर पुलिस के आईजी हैं वीके बिरदी, हम देख पा रहे हैं, वो भी यहाँ पे हैं। Huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. The samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. The sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. শ্রীনগরের নওগামে জৈশ-এ মোহাম্মদের পোস্টার ছিল সূত্র। সেই সূত্র ধরে একের পর এক চিকিৎসকের হদিশ পান তদন্তকারীরা। এমনকি দিল্লি বিস্ফোরণেও এই ডি কোম্পানির যোগ মেলে। এই তদন্ত চলাকালীন হরিয়ানার ফরিদাবাদের চিকিৎসক মুজাম্মিল শাকিলের ঘরে তল্লাশি চালানো হয়। তদন্ত চলে ফরিদাবাদের আরও কিছু জায়গায়। সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। नौगाम पुलिस स्टेशन की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है, इसको व्हाइट कॉलर टेरर मॉड्यूल, और उसको क्रैक किया गया उस वक्त जब यहाँ पर पोस्टर पाए गए, जैश के पोस्टर यहाँ पे पाए गए, और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई। मौलवी इरफान को यहाँ ही नौगाम पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया, और उसके बाद जो है डॉक्टर आदिल, डॉक्टर उमर के बारे में पता चला, डॉक्टर मुजम्मिल को पकड़ा गया। तो यही वो एरिया है, यही वो पुलिस स्टेशन है। পুলিশের দাবি, হরিয়ানা থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা ছিল নওগাম থানায়। সেখানেই দুর্ঘটনা থেকে বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। ফরিদাবাদে জঙ্গি ডাক্তারের ঠিকানা থেকে বাজেয়াপ্ত বিস্ফোরক রাখা ছিল কাশ্মীরের থানায়, আর সেখানেই বিস্ফোরণ। কতটা প্রভাব পড়বে দিল্লি বিস্ফোরণের তদন্তে? বিস্ফোরণের নেপথ্যে কি গাফিলতি, প্রশ্ন তুলছেন অনেকে। দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সামনে এনে দিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদের ডাক্তার গ্যাংকে। দিল্লি বিস্ফোরণের সূত্র পৌঁছেছে জৈশের ফরিদাবাদ মডিউল পর্যন্ত। বিস্ফোরণের দিন সকালে যৌথ অভিযান চালিয়ে এই ফরিদাবাদ মডেলেরই জঙ্গি ডাক্তার মুজাম্মিলের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। সেই বিস্ফোরক রাখা হয়েছিল কাশ্মীরের নওগাম থানায়। শুক্রবার রাতে সেখানেই বিস্ফোরণ, একাধিক মৃত্যু, বহু আহত এবং অসংখ্য প্রশ্ন। नौगाम पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। 14 नवंबर 2025 लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। বড় জঙ্গি নেটওয়ার্কের সদস্যের ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা বিস্ফোরক, যা তদন্তে একাধিক সূত্র দিতে পারত। সেই বিস্ফোরকের সংরক্ষণে কি তবে গাফিলতি ছিল? বারবার দাবি করা হয় কাশ্মীর স্বাভাবিক, সেখানে বড় কিছু হচ্ছে না।
এই মনোভাবের জন্যই কি গুরুত্বপূর্ণ এমন কাজেও এতটা ঢিলেঢালা আচরণ? বিস্ফোরকের নমুনা সংগ্রহের সময় বিস্ফোরণ হয়েছে, তাহলে কি অভিজ্ঞতা নেই এমন কেউ এই কাজ করছিলেন? পুলিশ কর্মীরা কেন বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করছিলেন? কেন বম্ব স্কোয়াডের সদস্যরা ছিলেন না? দিল্লি বিস্ফোরণের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই বিস্ফোরক, সেখানেই বিস্ফোরণ। এতে তদন্তের কোনো ক্ষতি হলো না তো? কি পরিস্থিতিতে বিস্ফোরণ হয়েছে সেটা জানা গেলেও কি কারণে বিস্ফোরণ হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি জানিয়ে দিয়েছে দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার হয়েছে তার নাম ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড বা TATP। এই বিস্ফোরক এতটাই শক্তিশালী যে এর কোড নেম দেওয়া হয়েছে শয়তানের মা। নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মক অভিঘাত তৈরি করে TATP। কোনো কারণে আশপাশের তাপমাত্রা বাড়লেও বিস্ফোরণ হতে পারে। দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার করা হয় এবং ফরিদাবাদে জঙ্গি ডাক্তারের ঠিকানা থেকে যে বিস্ফোরক উদ্ধার করা হয়, দুটো একই কিনা সেটা এখনো জানা যায়নি। তার আগেই কাশ্মীরের থানায় রাখা বিস্ফোরকে বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। বিহার জয়ের পর বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটে জঙ্গলরাজ ইস্যু বঙ্গ বিজেপির নেতাদের মুখে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তেজস্বী কংগ্রেসের মহাজোটকে উড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে, যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমরা সব। বিহারে এরকম জঙ্গল রাজ, বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে। বেল পাকলে কাকের কি, যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ফ্যাক্টর গুলো পুরো আলাদা। মানুষ উন্নয়ন পেয়েছেন, অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ। বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট। বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ। বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়েছে। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা, অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে। তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। নিউজ 18 বাংলা। এসআইআর চলছে আর তা নিয়ে নানা অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারো পরিবারের দাবি 2002 সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না। ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প, ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ।
শনিবার সকালেই ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়। 8 জনকে নিয়ে যায় পুলিশ। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই। আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়ি আছে প্রশাসন, তাকে ফোন করি। তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই। কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে। সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না। বাইরে থেকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতো তোমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটাইছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ, খুন, দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। আর এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার।
ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করেই। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি, কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা।